স্টার নিউজ এখন অসাধারণ। আমরা এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরায় 26-এর নির্বাচন করতে। সাতক্ষীরা নিয়ে যদি একটু বলে রাখতে চাই তাহলে সাতক্ষীরা একেবারে নদী বিধৌত একটি জেলা। এখানে প্রায় 15টির মতো নদী রয়েছে এবং আরো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সাতক্ষীরায় যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, সেই সুন্দরবনের সব থেকে বড় অংশ কিন্তু এই সাতক্ষীরা রয়েছে এবং 3 ভাগের 1 ভাগ কিন্তু সাতক্ষীরার এই যে এই পুরো জনবসতির মধ্যে রয়েছে বনাঞ্চল। আমরা সাতক্ষীরা নিয়ে আসলে আলোচনা করছিলাম এবং সাতক্ষীরার 26-এর নির্বাচনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম আবির পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো এবং আমাদের সঙ্গে রয়েছেন সাতক্ষীরার যারা জনপ্রতিনিধি এবং আমার সামনে রয়েছেন সাতক্ষীরার স্থানীয় যে জনগোষ্ঠী যারা আসলে নিজেদের ভোট দিয়ে তাদের পরের প্রার্থীকে নির্বাচিত করবেন। তবে অনুষ্ঠানের শুরুতে আমরা আসলে জানাতে চাই কে আছেন আমাদের সঙ্গে। শুরুতে যদি আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই, একেবারে আমার ডানে রয়েছেন জনাব হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বিএনপি এবং সাতক্ষীরা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। আমার বাইরে রয়েছেন গাজী নজরুল ইসলাম, কেন্দ্রীয় সুরা সদস্য এবং সাতক্ষীরা 4 আসনের সাবেক এমপি, জামাতে ইসলামের মনোনীত প্রার্থী। আমার ডানে আরো একজন অতিথি রয়েছেন কাজী উবেজ আল কুরুনি, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা। বায়ে একেবারে আরেকজন রয়েছেন অতিথি কামরুজ্জামান বুলু, প্রধান সমন্বয়কারী এনসিপি সাতক্ষীরা। আপনাদের এই যে 4 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে চাই আজকের এই 26-এর নির্বাচন, জনাব হাবিব আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা গতকাল থেকেই সাতক্ষীরার যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম যে সাতক্ষীরার প্রধান সমস্যা কি, যারা এখানে জনসংখ্যা, যারা এখানে বাস করে, জনগণ যারা এখানকার, তারা বলছিল যে জলাবদ্ধতা এখানকার সব থেকে বড় সমস্যা। প্রায় 6 থেকে 8 মাস এই সাতক্ষীরায় জলাবদ্ধতা থাকে। এই যে দীর্ঘদিন যাবত এই সমস্যা এবং গত 1 বছর 5 আগস্টের পরে জলাবদ্ধতা নিরসনে আপনার দল বা আপনি আসলে সাতক্ষীরার মানুষের জন্য কি করেছেন? আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে 2 বার মনোনীত হয়েছি। এই এলাকার নির্বাচিত হয়ে যে কাজগুলো কি করেছি, কলারোয়ার আপনারা জানেন যে আমি ছাত্র নেতা হিসাবে এই কলেজের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কলারোয়া কলেজে বাস, এই কলেজের অনার্স কোর্স চালু করেছিলাম এবং ভোমরা পোর্ট স্থাপনের জন্য কাজ করেছিলাম এবং 3টাই কাজ হয়েছিল। 1993 রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আমরা নির্বাচিত হয়ে, কলেজ সংসদ নির্বাচিত পরে মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমি ছাত্র নেতা ছিলাম। এরপরে 1 সাল নির্বাচিত হয়ে আমি আমার নির্বাচন এলাকার কমিটমেন্টগুলো পূরণ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 6 মাস মধ্যে এসে আমার এলাকার যে সমস্ত সমস্যা, আপনারা জানেন যে একসময় সন্ত্রাস এলাকা ছিল, পাটকেলঘাটা থানা, তালার পরে কপোতাক্ষ নদীর খনন এবং তালার পরে ব্রিজ এবং হসপিটালগুলো উন্নয়ন, এগুলো আমরা করেছিলাম। সেই সময় অসংখ্য রাস্তা, যে রাস্তাগুলো বলে শেষ করা যাবে না। তালা কলরার সাথে কোনো সংযোগ ছিল না। তালা থেকে খেসরা, তালা থেকে তালা হয়ে পাটকেলঘাটা হয়ে কলারোয়া থেকে সরসকাটি ধানদিয়া, কলারোয়া থেকে চান্দুরিয়া, কলারোয়া থেকে গয়ড়া, এই রাস্তা, ঐতিহাসিক রাস্তাগুলো করেছিলাম এবং কলারোয়া পৌরসভা করেছিলাম, সেটা পূর্ণাঙ্গ করেছিলাম। আজকে আমরা এই 15 বছরে কোনো কাজ হয়নি, সংস্কার হয়নি। আজকে সারাদিন ক্যাম্পেইন করলাম আমার কলারোয়া পৌরসভার, যেগুলো প্রত্যেকটি রাস্তা পিচ ছিল, পৌরসভা ভবন ছিল, এরপরে কোনো উন্নয়ন, দৃশ্যমূলক কোনো উন্নয়ন হয়নি, সমস্ত অবকাঠামো ধ্বংস হয়েছে। পাশাপাশি আপনার প্রশ্ন হলো এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের দাবি আছে কিছু, যেটা হলো আমি মনে করি যে আমার নির্বাচন এলাকা যেমন তদ্রূপ সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি ছিল এই বিদ্যুৎ। মাত্র 32/33 কেবি বিদ্যুৎ ছিল স্থাপন, সেখানে কোনো বিদ্যুৎ জ্বলতো না। কিন্তু আমি আমার জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে এই এলাকার মানুষের জন্য 132/33 কেবি বিনের প্রথায় আমি জ্বালানি মন্ত্রণালয়ের সদস্য হিসেবে করেছিলাম। আমি এজন্য বলতে চাই, এখন সমস্যা হলো ভয়ঙ্কর, যারা জলবদ্ধতা এবং একটা ভয়ঙ্কর সমস্যা আমার নির্বাচন এলাকায় আছে। সাতক্ষীরা শহরে, উপশহরে আছে। সাতক্ষীরা পানিগুলো অবশ্যই এই গত কয়েক বছর হয়তো সংস্কার হয়েছে। দুঃখজনক হলো কপোতাক্ষের কাটা হয়েছে, আমার সময় কাটা হয়েছিল ডেজাল দিয়ে, এবার কাটা হয়েছে করে, যেটা কোনো খাল বেঁধে। এটা দুঃখজনক। এটা কপোতাক্ষকে চিকন করে দিয়ে ওই 2 পার মাটি সাজিয়ে সেই মাটি আবার ভেঙে পড়েছে। বেতনা নদী কাজ চলছে,
গত আমলে, কিন্তু সেগুলো আবার এমন নদী, যে নদী বিশাল ছিল সেটা সংকীর্ণ করা হয়েছে, নদীকে খাল বানিয়ে দেওয়া হয়েছে। খাল বানিয়ে দেওয়া হয়েছে, এটা দুঃখজনক। নদীকে খাল বানিয়ে মাইকেল মধুসূদন দত্তের সেই কপোতাক্ষ নদ, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বেড়ালে, এই ঐতিহাসিক নদ মায়ের পানির দুগ্ধের সাথে তুলনা করা হয়েছে, অত্যন্ত স্বচ্ছ। সেই নদীটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি খোঁজ নেন, নদীর দুই পার দখলদার হয়েছে। ওই পাশে এসকে কি বলে শিক্ষামন্ত্রী ছিলেন, তার এলাকার লোক দখল করে রেখেছে। আমি মনে করি অবিলম্বে এই কপোতাক্ষের দুই পার বড় করে বিস্তার করে সেগুলো, যেগুলো সরকারি, সেগুলো ব্যবস্থা করা উচিত। এটা বড় সমস্যা। আমরা বেতনা নদীর অবস্থা একই, ভর করেছে, দখল করেছে। অন্য অন্য নদীগুলো, শ্যামনগর ঐতিহাসিক আপনি বলেছেন, সুন্দরবন বেষ্টিত, এই এলাকাও সমস্যা আছে। তারপরে আমি মনে করি যে আমরা অনেকগুলো দাবি আজকে করতে পারি। প্রথম দাবি হলো ওই শ্যামনগর, যেহেতু সুন্দরবনের মূল জায়গা সাতক্ষীরা, এটাকে পর্যটন কেন্দ্র হওয়া উচিত বলে আমার জনগণ সাতক্ষীরাবাসী দাবি করে আসছে। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো। আমি জানতে চাচ্ছিলাম যে জলাবদ্ধতা নিরসনে আপনি যে কথাগুলো বললেন, সেগুলো নিয়ে আপনারা আসলে পরবর্তীতে কাজ করবার আপনাদের পরিকল্পনা আছে? যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, যদি আমরা তো কয়েকবার ক্ষমতা ছিলাম, 91 ছিলাম, আমরা 2001 ছিলাম, আমরা কাজগুলো করেছি। কিন্তু বর্তমান সমস্যা হলো জলবদ্ধতাটা ভয়ঙ্কর। যেমন ড্রেনেজ লাইন নেই, তারপরে নাই, ড্রেন নাই, পানিগুলো অপরিকল্পিতভাবে ঘের হচ্ছে। ঘের হওয়ার কারণে সমস্ত মানুষ আজকে জলবদ্ধতার শিকার। আমার নির্বাচনের তালা কদরায় এটা বড় সমস্যা, এটা সমাধান হওয়া উচিত। যদি নির্বাচিত হই, গত 15 বছরে কেউ করে নেই, আমি করব বলে ঘোষণা করছি, কিন্তু জায়গাগুলো তো দখল হয়ে গেছে। জায়গাগুলো দখল কেমন, ওই নদীটাই তো ভরে গেছে, এবং সিলটেড হওয়ার কারণে পানির যে দরকার, সে নাব্যতা, সেটা নাই থাকার কারণে আমরা সংকটে পড়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো। আমি একটু জামাতের যিনি নেতা, তার কাছে আসতে চাই, গাজী নজরুল ইসলাম। আসলে এই জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না কেন? মানে আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘদিন যাবত এটি আসলে করা হয়নি, এখন 5 আগস্ট পরবর্তী সময় কোথায় আটকে আছে? আপনি জিজ্ঞাসা করেছেন জলবদ্ধতা। আমি মনে করি সাতক্ষীরা নদীমাতৃক এলাকা হওয়া সত্ত্বেও, বনভূমি সংশ্লিষ্ট এলাকা হওয়া সত্ত্বেও, জলবদ্ধতা এখানে একটা মূল একটা সমস্যা। সাতক্ষীরা প্রপারের হার্ট দিয়ে বয়ে গেছে প্রাণ সাগরের খাল। এই প্রাণ সাগরের খালটা সবার চোখে পড়ে। এটাকে এত অস্ট্রেস করে রাখা হয়েছে। বিগত আমলে এক ডিসি সাহেবের নেতৃত্বে একটা খাল খনন কর্মসূচি আমরা দেখছিলাম, কিন্তু ঘর ধরে উচ্ছেদ করা কিছু হলো বটে, কিন্তু আসলে তো কিছু হলো না। কিছু উচ্ছেদ হয়েছে, মানুষ তার দুই পাড় কিছু বেরিয়েছে, সেগুলো ফাঁকা পড়ে আছে। পানি সরবরাহ হওয়ার কপোতাক্ষের উৎপত্তি আমার সামনে করে আড়বাগান থেকে কপোতাক্ষ এবং খোলবেটার মোহনায় আমার ডবরা ইউনিয়ন, সেখান থেকে কপোতাক্ষ চলে আসছে। আমরা ওখানে ভাঙনে মরি, এত বড় নদী সামনে এসে মরিচপের সঙ্গে যখন সংযুক্ত পাশ দিয়ে চলে গেল, ওই জায়গাটা এত সংকীর্ণ হয়ে গেছে যে এই সাতক্ষীরার মধ্যে আর পানি আর ঢোকে না। যদি আমরা হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় করি, মরিচপ নদী যদি খনন করতে পারি, কপোতাক্ষর আগা যদি আমরা খনন করতে পারি, তাহলে সাতক্ষীরা জলবদ্ধতার অর্ধেক নিরসন হয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। এবং প্রাণ সাগরের খাল যদি আমরা খনন করে একটা, মানে লন্ডনের টেমস নদীর কথা আমি বলবো না, ওই ক্যাটাগরি কিছু একটা আমরা করতে পারি, এখানে সৌন্দর্য বৃদ্ধি পেতে পারে, মানুষের জনজীবনে একটা সুন্দর পরিবেশ আসতে পারে। এখানে বিকেলবেলা আমাদের যুবকদের, লোকদের একটা অ্যামিউজমেন্টের ব্যবস্থা এখানে হতে পারে যদি আমরা প্ল্যান করে করতে পারি। আমার চিন্তা, যদি আমরা সাতক্ষীরা যারা নির্বাচন কারো হবে আমরা জানি না, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে হতে পারি, তাই সাতক্ষীরার এই প্রাণ সাগরের খালটাকে সুন্দর করে কাটা দরকার, এবং জলবদ্ধতার অর্ধেক নিরসন হওয়া করা দরকার, মরিচপ নদী খনন করা দরকার, কপোতাক্ষের আগা খনন করা দরকার। এভাবে বিভিন্ন উপজেলা ভিত্তিক কিছু কিছু নদী আছে, যেমন আমাদের শ্যামনগরের যমুনা, করোড়া, দেবাটা সহ ওখানে কিছু সরকারি নদী আছে, সেগুলো খনন করলে কিন্তু আমাদের জলবদ্ধতা অনেক কমে যাবে। আমরা তো মানে অনেক কিছু দরকার, আমরা এর আগেও শুনেছি। দৃশ্যমান কি কোনো অগ্রগতি এই গত 1 বছরে হলো, বা আপনারা রাজনীতিবিদ যারা রয়েছেন সরকারের তরফ থেকে আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিতে পেরেছেন, বা সরকারকে কোনো কাজ করবার জন্য আপনারা প্রস্তাব দিয়েছেন কিনা? গত 1 বছরে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে, এবং তাদের সীমিত ক্ষমতা বলি কি অসীমিত বলে আপনারা সকলে জানেন। তারা তো ব্যতিব্যস্ত আছে সরকারের বিভিন্ন রকমের সংস্কার কাজে, তারা ব্যস্ত আছে। সংস্কারের ভিতরে আবার ভাগাভাগিও আছে, জরুরি সংস্কার, মধ্যম সংস্কার, কোনটা তারা করবেন, কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা সাতক্ষীরার জন্য আমরা
আমরা ব্যক্তিগত উপজেলা ভিত্তিক বা সমষ্টিগত কিছু প্রস্তাবনা আমরা মন্ত্রণালয়ে রেখেছিলাম, কিন্তু খুব বেশি সেটির ব্যাপারে কাজ এখনো হয়েছে কোনো বলে কাজ আমার হয়। মনে আমি হয় না। আপনার কাছে আবার আসবো। কাজী ওয়েজাল কুরুনি, আপনার কাছে একটু আসতে চাই, মাইক্রোফোনটা একটু হাবিব ভাই যদি ওনাকে দেন। একই রকম প্রশ্ন, মানে সাতক্ষীরার তো এই নদী দখল নিয়ে কথা হচ্ছিল, কপোতাক্ষ নদ এবং খালের কথা বলা হচ্ছিল। নদী দখল কি বন্ধ হয়েছে 5 আগস্টের পরে? আপনার কি মনে হয়? আমাদের সাতক্ষীরা জেলা নদীমাতৃক জেলা। এখানে আমাদের যে খালগুলো আছে এগুলো আসলে আমাদের 1971-এর পর থেকে যেভাবে কার্যক্রম চলে আসছে, আমরা বিশ্বাস করি যে যেটুকু কাজ বিগত সরকার বা তার আগে যারা ছিল, এই 54 বছর যারা সরকার ছিল, তারা যদি প্ল্যান মাফিক এবং সুন্দরভাবে কাজটা করতেন, তাহলে আশা করি এই সময় এসে আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। যারা আসছিলেন তারা যদি দুর্নীতিমুক্তভাবে যে বাজেট পেয়েছিলেন, বাজেটের সঠিক ব্যবহার করতেন, তাহলে আমার বিশ্বাস যে আজকে আমাদের জলাবদ্ধ থাকতো না। আমরা আপনাদের কথা দিতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং সাতক্ষীরার দায়িত্ব যদি আমরা পাই, সাতক্ষীরার যে খালগুলো আছে সেগুলোকে সঠিকভাবে আমরা খনন করব এবং নদীর সাথে সংযোগ লাগিয়ে দিয়ে জলবদ্ধ নিরসন করব। এবং যে সমস্ত এলাকায় বাঁধের সমস্যা আছে, আমরা জানি যে বর্ষা হইলেই আমাদের বিভিন্ন দিকে প্রতাপনগর, আমাদের আশাদী প্রতাপনগর, তারপরে আমাদের কালীগঞ্জ বসন্তপুর, এছাড়া আমাদের গাবুরা আছে, এরকম অনেক ইউনিয়ন আছে যেগুলো আমাদের বর্ষা হইলেই আমাদের এইগুলো বাঁধ ভেঙে তলিয়ে যায় এবং দীর্ঘদিন এই জলাবদ্ধতা অবস্থায় থাকে। তা আমাদের ম্যানুফ্যাকচার হলো যে আমরা যদি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি এবং সাতক্ষীরার দায়িত্ব পাই, আমরা এই বাঁধগুলোকে সঠিকভাবে নির্মাণ করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে বিগত সরকার যারা ছিলেন আপনারাও জানেন, পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে 100 টাকা বাজেট হলে 10 টাকা চুরি হয়, এই 10 টাকার কাজ হয় আর বাকি 90 টাকাই ভাগাভাগিতে চুরিতে চলে যায়। তা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত 1987 সালে গঠনের থেকে আজ পর্যন্ত কোন নেতাকর্মী, কোন দায়িত্বশীলের কাছ থেকে আজ পর্যন্ত চাঁদাবাজি, চুরি, দুর্নীতির রেকর্ড নাই। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে আল্লাহর রহমতে দুর্নীতিমুক্ত হবে 100 টাকার বাজেটে 100 টাকার কাজ করবো ইনশাল্লাহ, তাহলে সাতক্ষীরার সর্বোচ্চ উন্নয়ন আমরা করতে পারবো জি, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো। আমরা একটু কামরুজ্জামান বুলু, আপনার কাছে আসতে চাই, একটু মাইক্রোফোনটা যদি ওনাকে দেন। নদী দখলের বিষয় নিয়ে কথা হচ্ছিল। এর আগে আমরা জানলাম বা দেখেছি 15 বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায়, রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল হয়েছে সাতক্ষীরায়, বিভিন্ন রকমের অভিযোগও আমরা পেয়েছি। এই 5 আগস্টের পরে নদী দখল করা বন্ধ হচ্ছে না কেন? বালু উত্তোলন বন্ধ হচ্ছে না কেন? অবৈধ স্থাপনাগুলো এখনো তৈরি হচ্ছে। আপনার কি মনে হয়, আপনারা কি দেখছেন পরিস্থিতি? যে প্রশ্নটা আপনি করলেন যে বিগত সরকারের আমলে 14 বছর আপনারা জানেন যে ফ্যাসিস্ট দেশ শাসন করছে, আমাদের কথা বলার মতো কোনো পর্যায় ছিল না। অনেকে জেল বরণ করতে হয়েছে, অনেককে নির্মমভাবে হত্যাও করা হয়েছে। যাই হোক, এখানে দুর্নীতি হয়েছে, দুর্নীতির কথা বলতেও পারিনি, কেউ মুখ বন্ধ করে থাকতে হয়েছে। সরকার থেকে যে বাজেটগুলো বিগত দিনে হয়েছে, সেই বাজেট আমার বড় ভাইও বললেন যে প্রপার কাজ হয়নি, 10% কাজ হয়েছে, 90% পকেটে গেছে। এখনো এই দখলটা রয়ে গেছে। যেমন আমাদের শায়েরের খাল এর মুখে মানে বাঁধ সৃষ্টি করা হয়েছিল, যদিও এখন বাঁধটা নাই, তবে নব্যতাটা অনেক কম। খনন হয়েছিল ঠিকই, কিন্তু টাকা পয়সাগুলো ম্যাক্সিমামটা লুট হয়েছে। তো যাই হোক, এখানে এই যে দখলদারিত্ব, আসলে যারা দখল করে বা যারা চাঁদাবাজি করে এরা কোনো দলের হতে পারে না। এরা দেখাচ্ছে যে এর আগে ফ্যাসিস্টের লোকজন দখল করেছিল, এখন আর এক দল এসে স্থানটা পরিবর্তন করেছে, কিন্তু তারা আসলে কোনো দলের না। এরা দলকে, বিভিন্ন দলের নাম ভাঙিয়ে তারা আসতে চায় বা মানে দখল করতে চায়, দখলবাজি করতে চায়। তো আমি মনে করি যে আমাদের জাতীয় নাগরিক পার্টি 36-এর যে যোদ্ধারা, যাদের 36শে জুলাই, যাদের রক্তের বিনিময়ে বা যাদের প্রাণের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশের সকল মানুষ বা সকল দল বা সকল মতের মানুষ আমরা যে আমাদের মনের ভাষা বা মনের কথাগুলো প্রকাশ করতে পারছি, বলতে পারছি, এই জন্য আসলে কি বলার কিছু, এই মানে এই যে বলতে পারছি, এটা কিন্তু আগে ছিল না। যাই হোক, এখন এখানে যদি আমাদের জাতীয় নাগরিক পার্টি যদি আমাদের সাতক্ষীরা তথা সারা বাংলাদেশে একটা ভূমিকা রাখতে পারে,
যদি ক্ষমতায় আসতে পারে, আমরা বৈষম্যহীন বা বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এই ধরনের একটা রাষ্ট্র আমরা উপহার দেব। আপনারা চান। ধন্যবাদ ধন্যবাদ। সকলকে। আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু জনাব হাবিব আপনার কাছে আসতে চাই যে বলা হচ্ছে যে গত 15 বছরে, আপনি যদি মাইক্রোফোনটা নেন তাহলে গত 15 বছরে তো এক ধরনের একটা শাসন আমরা দেখেছি, এবং আপনি নিজেই বলছিলেন যে কপোতাক্ষ নদের দুধারে মানে নদী খনন করে খাল বানিয়ে ফেলা হয়েছে। এটা আমরাও যখন কাজ করছিলাম, যারা এখানে অধিবাসী রয়েছে তারা বলছিল একই রকম কথা। কিন্তু তাদের একটা অভিযোগ আছে যে গত 15 বছরে এই কাজগুলো যাদের ছত্রছায়ায় হয়েছে, এবং এই কাজের কোনো কাজই বন্ধ হয়নি। নদী দখল গত 1 বছরে হয়েছে, তারপরে ঘের দখল গত 1 বছরে হয়েছে, কিন্তু একইভাবে হয়েছে, শুধু মানুষ চেঞ্জ হয়েছে। এবং অনেকের অভিযোগের তীর বিএনপির প্রতিও, যে এই ধরনের কাজের সাথে বিএনপির নেতাকর্মীদেরও জড়িত থাকার অভিযোগ সাধারণ যারা এখানকার অধিবাসী রয়েছে তাদের রয়েছে। আপনি এই বিষয়গুলোতে একটু কি বলবেন? আপনি বিএনপির কোন জেলা পর্যায়ের কোন নেতা এই ধরনের খাল বা ঘের বা দখল করেছে আপনি বলতে পারবেন না। এটা যারা ওই প্রফেশনাল জড়িত সেই তারাই হয়তো বা এপিচপিচ হতে পারে, বাট দলীয়ভাবে কোনো আমার দলের কোনো ব্যক্তি এর সাথে সংশ্লিষ্ট নাই। এটা দেশব্যাপী একটা গণ কথা বলা যায়। এক সময় আমরা নির্বাচন করেছিলাম, জামাত বিএনপি জোটগত নির্বাচন করে 1 অক্টোবর নির্বাচিত হয়েছিলাম। 91 সালে আমরা নির্বাচিত সমর্থন দিয়েছিল জামাত। আবার জামাত 96 সালে কেয়ারটেকার আন্দোলন কথা বলে জামাত, লাঙ্গল, দাড়িপাল্লা, ধানের শীষ 4 ভাগে বিভক্ত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। এখন আপনারা জানেন তারপর আবার আলেম ওলামাদের উপর নির্যাতন হয়, আমরা সেই নির্যাতনের শিকার আবার এক হলাম, আর রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি জামাত 4 দলের জোটে নির্বাচিত হলাম। বাস্তবতা হলো এই লোকগুলো হলো একেবারে কোন দলের নেরা, এরা স্বার্থন্বেষী, এরা যখন যার তখন। আমি তাই অনুরোধ করব যে আল্লাহ যদি তৌফিক দেয় এদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন করে তোলা উচিত, বিশেষ করে সাতক্ষীরা মাটিতে। আমরা সেইটাই পক্ষে। এবং সাথে সাথে একটা কথা বলতে চাই, জানেন আমিও নিজেও একটা মিথ্যা কেচে 70 বছর সাজা দেওয়া হয়েছিল। তারা জানতো আমি কখনো প্রতিবাদ করতে পারবো না। আমি প্রতিবাদ করতাম বলেই আমাকে একটা কেস মাত্র 70 বছর সাজা দিয়ে আমার সাথে 4 জন ইন্তেকাল করেছেন, এবং সেই কেসটা কোন আইনের 2টা জর্দার কোটো তাই দিয়ে 30 বছর, আর 2টা বন্দুকের খোসা দিয়ে 30 বছর। অথচ কেছে আমি ছিলাম ঢাকায়, তারপর সাজা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে আপনারা জানেন যে কলারওয়াতে 4 জন ছাত্র মারা গিয়েছিল, পিষ্টু হয়ে ছাত্রলীগ মেরেছিল, সেখান থেকে আমার নামে কেস দেওয়া হলো। শুধু তাই না, বন্যার সময় এই গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দল নেত্রী হিসেবে এসেছিলেন, সেদিন তাকে আটকে রাখা হয়েছিল 9 মাস 9 ঘন্টা। আমাকে জেলে নিয়ে দেওয়া হলো, দ্রুত বিচার আইন দেওয়া হলো, সাজা দেওয়া হলো। এবার আমি জানেন যে এই ছেলেটা প্রতিবাদী সাতক্ষীরার, সে কারণে আপনারা জানেন যে একটি মিথ্যা কেছে আমাকে দিয়ে সাজা দিয়ে আমি যে উন্নয়নগত তালা কলারওয়া সাতক্ষীরায় করেছি, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় 50 বছরের সে কাজ আর কেউ করে নাই বলে আমার এই সাজা একটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, মিথ্যা সাক্ষী দিয়ে, বানোয়ার সাক্ষী দিয়ে, ক্যাঙ্গারু কোর্ট দিয়ে আমাকে সাজা দেওয়া হলো। 4 জন মারা গিয়েছে। আমি আবারও বলতে চাই, তরুণ ছাত্র সমাজ এই যুদ্ধের যদি না হতো এবং সবাই মিলে আমার দল 15 বছর দুঃশাসনের আন্দোলন না করতো, তাহলে আমরা পতন না হলে কখনো জেল থেকে বাইরে হতাম না, আমাদের লাশ আসতো। এটা জেনেই আমি প্রতিবাদী ছেলে হিসেবে আজও বলছি, অসমাপ্ত কাজ জীবনের শেষ পর্যায়ে এসে 5 বছর খেটে বাইরে হচ্ছে, যেহেতু অবশ্যই আমার জীবনের মৃত্যু হয়ে গেছিল, অতএব ফিরে যখন এসেছি আমি অবশ্যই তার সাতক্ষীরার তথা তালা কলারওয়ার কাজগুলো করব বলে আজও আপনাদের পক্ষে লড়বো এই কথাটি বলছি। আপনার ধন্যবাদ। আপনার কথা একেবারে পরিষ্কার। এবং তিনি বলছিলেন যে এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবেন তাদের আসলে কোনো পরিচয় দেখা হবে না। আমি একটু যারা জনসাধারণ রয়েছে তাদের কাছে আসতে চাই, আপনাদেরকে আর প্রশ্ন আছে, একটু হাতগুলো দেখতে চাই। এবং একই সাথে আমাদের যিনি সহকর্মী আছেন, একটু যদি আপনি মাইক্রোফোন দেন, শুধুমাত্র নাম বলবেন এবং কাকে প্রশ্ন করবেন, সংক্ষেপে একটি প্রশ্ন করবেন। আমার নাম এসএম বিপ্লব হোসেন। আমি নজরুল ইসলাম মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই। আমরা 5 তারিখ পরবর্তী সময় দেখেছি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনার মানে জামাত ইসলামের নেতাকর্মীদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এত ভালো সম্পর্ক থাকার পরেও আপনার সাতক্ষীরাবাসীর জন্য কি উন্নয়ন করেছেন? স্পেশালি যদি আপনি আছেন, যেহেতু আপনি শ্যামনগরের জন্য কি করেছেন? এটা স্বাভাবিক, যারা রাজনীতিবিদ, পলিটিক্যাল পার্টি অ্যাটেন্ড করেন, জনগণের সেবায় কাজ করেন, প্রশাসনের সাথে যোগাযোগ রাখাটা স্বাভাবিক। এই দৃষ্টিকোণ থেকে সে যোগাযোগ থাকাটা আমাদের অস্বাভাবিক কিছু না।
এর অর্থ এই না যে আমরা একেবারে ডিসি সাহেবকে নিয়ে তার সকল কার্যক্রমে আমরা হস্তক্ষেপ করে সবকিছু করব। তবে সাতক্ষীরার ব্যাপারে উন্নয়ন বলতে এক বছর করে উন্নয়ন করা সম্ভব না। গত 15-16 বছরের যে ক্ষত সৃষ্টি হয়েছে আমাদের এই দেশে, সেই ক্ষতর দাগ মুছতে মুছতে এখন আমাদের সময় চলে যাচ্ছে। প্রশাসনের ডিসি সাহেব একা নন, তার যে পরিষদবর্গ আছেন সবাই তো একই পর্যায়ের থাকে বলে আমার মনে হয় না। তবে যারা ছিলেন বা বর্তমানে আছেন তারা কিছু কাজ করেছেন। আর ডিসি সাহেবের কাছে যে কাজগুলো আসে সেগুলো হচ্ছে জেলা পরিষদের কাজ, তার ব্যক্তিগত ফান্ডের কিছু কাজ, কিছু মসজিদ মাদ্রাসার কাজ, এরপরেও এতিমদের কাজ, এসব কাজগুলো আমরা মোটামুটি আমার শ্যামনগরে অনেক স্কুল কলেজ মাদ্রাসা অনুদান আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং সাতক্ষীরার বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমি মাঝে মাঝে সেখানে আসতাম, তিনি এদিকটাতে উন্নয়নের কাজের জন্য ত্বরান্বিত করেছেন। ইন জেনারেলি চোখাপড়ার মতো তেমন কোনো কাজ আমরা সাতক্ষীরাতে আমরা দেখিনি। এবং এই যে গভর্নমেন্ট, এই তত্ত্বাবধায়ক সরকার, তাদের কোনো বড় বরাদ্দ আমরা গত 1 বছরে দেখিনি। গত টার্মে কিছু কাবিকা টাবিকা ইত্যাদির বরাদ্দ ছিল এবং ইদানিং কিছু একটা বরাদ্দ হয়েছে। গত 3-4 দিন আগে এক নাকি একটা কয়েক শত কোটি টাকার একটা প্রকল্প পাশ হয়েছে সব সাতক্ষীরার জন্য। এটা আমাদের জন্য একটা মানে সুখবর বলা যেতে পারে। এটাকে আমরাও অনেক চেষ্টা করেছিলাম এটাকে পাশ করাবার জন্য। সচিব মহোদয় আমাদের সামনে করে গেছিলেন, উপসচিব গেছিলেন, আমরা তার সঙ্গে পরামর্শ করে সারা সাতক্ষীরায় কয়েকশো রাস্তা পিচ করার জন্য আমরা দিয়েছিলাম এবং আরো কিছু রাস্তা দেওয়া হয়েছে, সেগুলো ইতিমধ্যে পাশ হয়ে গেছে। আশা করি এবার এই উন্নয়নটা আমরা দেখতে পাবো। এরপরে এই তত্ত্বাবধায়ক আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে, ওখানে আমি পুরো 1 বছর জেল খাটলাম। কোনো কারণ ছিল না, একটি কারণ ছিল আমি মনে করি শ্যামনগরে যে উন্নয়ন করেছি, প্রতিবাদ করেছি, জনগণের জন্য কাজ করেছি, এটাই হয়তো হতে পারে। এরপরে শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমাকে 9 বার জেলে যেতে হয়েছে। আমার নামে 80টা কেস ছিল, 80টা কেস। কিছু কিছু উদ্ধার হয়ে গেছে, আল্লাহর রহমতে বাকিটা হয়ে যাবে আশা করছি। এই কেস ঠেকাতে এবং বিগত 1 বছরে আমরা তো প্রাণান্ত করানোর চেষ্টা করেছি। এরপরেও আমার শ্যামনগরের ব্যাপারে আমি বলতে পারি সেখানে বেশ কিছু আমি যে কাজ করে রেখে গিয়েছিলাম, শ্যামনগরের প্রাণকেন্দ্র হাসপাতাল এক্সরে মেশিন ছিল না, আমি নিয়ে আসছি। ওখানে 20 বেড ছিল, 30 বেড ছিল, 50 বেড আমি করেছি। ওখানে হাসপাতালের শয্যা উন্নয়ন করা, স্কুলের কলেজের বিল্ডিং করা, আমাদের সাতক্ষীরা একটা মেন কাজ, সাতক্ষীরা সদর থেকে বেটকাল মুন্সিগঞ্জ রাস্তাটা, সমস্ত রাস্তা বাংলাদেশের মধ্যে আমাদের আপের রাস্তাগুলো ভালো, এই রাস্তাটা কেবল খারাপ। আজ পর্যন্ত রাস্তা হলো না। আমরা বহুবার নক করেছি। একটা টেন্ডার হয়েছিল আওয়ামী লীগের আমলে, সেই টেন্ডারটা কার্যকরী করে নিয়ে ষড়যন্ত্র করে এবারে আমরা সেটাকে কাটিয়ে উঠিয়ে যাতে রাস্তাটা করা যায় সেদিন আমরা ব্যবস্থা করেছি। শিগগিরই তার কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে। জি, আপনার নাম বলে কাকে প্রশ্ন করতে চান? আমি মোল্লা মোহাম্মদ শাহাজউদ্দিন। ইসলামিক দলগুলা মানে ইসলামিক কোন চেতনা বা ইসলামিক কোন শাসন ব্যবস্থার কোন চিন্তা চেতনা কেন তুলে ধরি নাই, এক। আর দ্বিতীয়ত আমি জুলাই যোদ্ধা হিসেবে এখানে আরেকটা বিষয় যে বিগত দিনে যারা ফ্যাসিবাদের সেই 24-এর পাতানো নির্বাচনে যারা নির্বাচন করেছে বিভিন্ন প্রতীক নিয়ে, বিশেষ করে নোংর প্রতীকটা নিয়ে যারা এই ধরনের নির্বাচন করছে, ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করছে, আজকের দিনে এসে তারা সেই ফ্যাসিবাদ বিরোধী সেই যে ব্যানারটা ছিল সেই দলের হয়ে কিভাবে নির্বাচন করে, এই প্রশ্নটা আমি জাতির কাছে কার কাছে প্রশ্ন? আপনার প্রশ্ন কার কাছে? কার কাছে প্রশ্ন? আমার প্রশ্ন নোংর প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছিল আলবারাকা বুলু। জি, ধন্যবাদ আপনাকে জনাব কামরুজ্জামান বুলু। আপনি যদি মাইক্রোফোনটা ওনাকে দেন, একেবারে সরাসরি প্রশ্ন যে 24-এর নির্বাচনে আপনি নির্বাচন করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন এবং একই সাথে সেই বিষয়ে আমাদের দর্শক যিনি জানতে চেয়েছেন সেটি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। ফ্যাসিস্টের আমলে সবাই ছিল আওয়ামী লীগের মানুষ মনে হয়, কিন্তু আমি আওয়ামী লীগ ছিলাম না বটে, কিন্তু নির্বাচন আমাকে বাধ্য করানো হয়েছিল। বিগত দিনে আপনারা জানেন যে একটা সাংবাদিক সম্মেলন আমি করছিলাম এবং একটা লিখিতভাবেও আমি যে নির্বাচন করব না সেইভাবেই আমি নির্বাচন কমিশনারের অফিসে আমি একটা লিখিত আবেদনও করেছিলাম। যখন আমাকে বাধ্য করানো হয়েছিল নমিনেশন ফর্ম কেনানোর জন্য, তখন সেই ডকুমেন্টসও আমি আমাদের সাংবাদিক মহলেও আমি দিয়ে দিয়েছিলাম। তো সাংবাদিক সম্মেলনও আমি করেছিলাম। যেহেতু সাতক্ষীরা শহরে অনেকগুলো ব্যবসার সাথে আমি জড়িত, ব্যবসা করি, তো বাধ্য হয়েই আমাকে নির্বাচন করতে হয়েছিল। আজকে আপনাদের মাধ্যমেই আমি অন্তত আপনাদেরকেও জানাতে সক্ষম হলাম। আপনারা চাইলে বা প্রশ্নকারী যদি দেখতে চায় যে কখন আপনি উইথড্র করতে চাইছিলেন, সেটাও আমি দেখাতে সক্ষম। অতএব
হচ্ছে আমি নির্বাচন ফ্যাসিস্টের কোনো দোষর ছিলাম না কখনো, এবং এমনটা না যে আমার কোনো দিন আপনারা যদি কোনো দলের বা ওই যে ফ্যাসিস্টের দলের সাথে যে আমার কোনো অঙ্গ সংগঠনের সাথে যে আমার উঠা বসা বা আমার কোনো এমপি মন্ত্রীদের সাথে আমার চলাফেরা এরকম যদি ছবিও আপনারা পান ভুল মানে কোনো গুণাক্ষরেও, তাহলে আপনারা বললে আমি হচ্ছে আজকেই ব্যাখ্যাও দিবেন। বা জি, পরবর্তীতে আমি ধন্যবাদ। ইস্তফা আমরা দিয়ে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। নাগরিক পার্টি থেকে ইস্তফা দিয়ে জি জি জনতার কাতারে আপনাকে চলে আসবো। ধন্যবাদ। আমরা আরো কয়েকটি প্রশ্ন নিব এখানে। জি, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হোসেন আলী, আমি একজন পরিবেশ কর্মী। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কাছে। আপনি খুব অল্প বয়সে সাতক্ষীরার দায়িত্ব পেয়েছিলেন, এমপি হিসেবে দায়িত্ব ছিলেন। আমি যদি প্রশ্নটা করি যে হচ্ছে সাতক্ষীরা প্রতিষ্ঠার 41 বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলা, অর্থনৈতিকভাবে চিংড়ি এবং কৃষিতে খুব সমৃদ্ধশালী একটি জেলা। তো এই জেলাতে হচ্ছে আমরা এখনো পর্যন্ত 41 বছর পেরিয়ে গেলেও আমাদের একটি রেল লাইন নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই। তো এই দায়টা কি আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারেন কিনা, বা এই দায়টা কার? ধন্যবাদ। আমরা আবারও বলছি, এই দাবিটা আমারও এখন আছে। অন্তত সুন্দরবনের মতো রেল লাইন হওয়া উচিত, আর একটা বলেছেন পর্যটন কেন্দ্র হওয়া উচিত, এবং আমার থানা পাটকেলঘাটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছিলেন, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছিলাম, ওনার মায়ের দাবি পরিপূর্ণ একটি থানা যদি উপজেলা হয়, সাতক্ষীরা জেলা পরিপূর্ণ জেলা হবে। 8টি থানা হলে, 8টি উপজেলা হলে আমরা সেই কাজটি করব বলে আপনার উত্তর দিচ্ছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি একই বিষয়টি একটু জামাতের যিনি নেতা রয়েছেন তার কাছে আসতে চাই। সাতক্ষীরার গণমানুষের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা কিন্তু এই কথাটি বলছিল একটি বিশ্ববিদ্যালয়ের কথা এবং একটি রেল যোগাযোগের কথা। যেহেতু এখানে চিংড়ির একটা বড় উৎপাদন কিন্তু এখানে হয়, সেটি ঢাকায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় রকমের হ্যাসেল হয়, যশোরে নিয়ে যেতে হয়, বিমানবন্দরে নিয়ে যেতে হয়। যদি সরাসরি রেল যোগাযোগ থাকে তাহলে কৃষক যারা এখানে চাষাবাদের সাথে যুক্ত তাদের জন্য উপকার হবে। এটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমি সকলের অবগতির জন্য বলতে চাই 2008 এবং 9 সালের আমার সংসদের বক্তৃতায়, আমার কাগজ আমি নিয়ে আসছি, দেখাবার সুযোগ নাই, ওখানে আমি প্রথমে সাতক্ষীরার উন্নয়ন নিয়ে আমার সুন্দরবন থেকে শুরু করে মুন্সিগঞ্জ থেকে শুরু করে ভোমরা বন্দর হয়ে বেনাপোলের লাইন পর্যন্ত রেল লাইনের প্রস্তাব আমি উপস্থাপন করেছিলাম। ওখান থেকে কয়েক বছর পরে তৎকালীন আমাদের জোটের সরকার একটা অ্যাসেসমেন্টও করেছিল এই রেল লাইনের জন্য। এই রেল লাইনটা অবশ্যই আমাদের এর মধ্যে আছে, এটা হবে পর্যটন কেন্দ্র। আমি তখন ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা ছিলেন, আমি তার কাছে 3 বার গেছিলাম আমার 2টা ব্রিজের জন্য, সেটা হয়ে গেছে। এবং একটা ছিল আমাদের রোপওয়ে, যেটা আমাদের সাতক্ষীরা জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতে আছে। সুন্দরবনের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে তারপরে মানে ইলেকট্রিফাই করে কারেন্টের দিয়ে একদম কলাগাছিয়া পর্যন্ত রাস্তা তৈরি হবে। আমরা আশা করছি আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই, রোপওয়ে তৈরি হবে। আমাদের সুন্দরবনে মধু বিশ্ববিখ্যাত, কিন্তু এই মধুর কোনো আমরা মূল্যায়ন করতে পারি না। আমাদের মুন্সিগঞ্জ একটা মধু প্রসেসিং সেন্টার করার পরিকল্পনা আমাদের ছিল, আজ পর্যন্ত সেটা হয়নি। একটা ঘর হয়েছে, রিসোর্ট সেন্টার হয়েছে, আসলে সেটাকে সম্পন্ন করা সম্ভব হয়নি। এভাবে আমরা সাতক্ষীরার জায়গায় চিংড়ি চাষ এলাকার কোটি কোটি টাকা ইনকাম হয় এখান থেকে। কিন্তু সবচেয়ে সমস্যা হলো চিংড়ি চাষের জন্য আমরা পূর্বেই বলেছি, এখনো বলছি, জায়গা নির্ধারণ করা দরকার। কোথায় চিংড়ি হবে, কোথায় ধান হবে, এই জায়গা নির্ধারণ না করে এলোপাতাড়ি চাষ হওয়ার কারণে, এলোপাতাড়ি লবণ পানি তোলার কারণে মিষ্টির জায়গাগুলো, জলাভূমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ধান চাষ যেমন নষ্ট হচ্ছে, আর অপরিকল্পিত চিংড়ির কারণে সেটাও নষ্ট হচ্ছে। আমরা যাচ্ছি আগামীতে নীতিমালা তৈরি করে চিংড়ি চাষের জন্য এলাকা নির্ধারণ করতে হবে, ধান চাষের এলাকা নির্ধারণ করতে হবে, এবং যেখানে যে চাষটা হওয়া দরকার সেখানে সেই চেষ্টা হলে জনগণ তারা ভালোভাবে ফল পাবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও বিস্তারিত অনেক ধন্যবাদ। আমি আন্দোলনের কাছে নেতার কাছে আসতে চাই, জনাব কাজী ওবেদুল কুরুনি, আপনি মাইক্রোফোনটা একটু ওনাকে যদি দেন। সমস্যার কথা তো হচ্ছিল, বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছিল, রেলওয়ের কথা বলা হচ্ছিল। আপনি যদি একটু বলেন, আমরা আজ সকালেও কাজ করতে গেছিলাম ঘেরগুলোতে, সেখানে বলা হচ্ছে যে চিংড়ি তো সব থেকে বেশি এখান থেকে অর্থাৎ অর্থনীতির চালিকা শক্তি এই সাতক্ষীরার। তারা বলছিল যে বিভিন্ন রকমের দামের জটিলতা আছে এবং একই সাথে ভাইরাস এবং রোগ জীবাণুর কারণে চিংড়ির বদলে কৃষক যারা রয়েছে, চাষি যারা রয়েছে, তারা আসলে অন্য ধরনের মাছ, অর্থাৎ আমরা যেটাকে বলি মানে চিংড়ির বাদে স্বাদু পানির মাছ বা এই ধরনের মাছের দিকে তারা ঝুঁকছে। এটি নিয়ে আপনাদের বক্তব্য কি বা আপনাদের অবস্থান কি? আপনারা আসলে কি করতে চান এই সমস্যা সমাধানে? সাতক্ষীরা বলে না, বাংলাদেশে যারা এ পর্যন্ত ক্ষমতায় আসছেন
যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ এবং যারা দখলদার, এরা এই আপনার ক্ষমতায় যারা থাকেন তাদের সত্য সহায় এই কাজগুলো করেন। এই কাজগুলো করে থাকেন এবং এগুলো বন্ধ হয় না। যেই ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু তারা কিন্তু থেকেই যায়, তারা তাদের কাজ করেই যায়, চলমান থাকে। বর্তমান যে আমরা যে 1 বছর যাবৎ 5ই আগস্টের পরে, আমি 5ই আগস্টের যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন আমাদের 5ই আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে পীর সাহেব চরমোনাই এবং নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম সাহেব একবারে সামনাসামনি নেতৃত্ব দিয়ে এই আমার ছাত্র জনতার সাথে থেকে এই 5ই আগস্টের বিজয়কে নিয়ে আসছিলেন এবং ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য করেছেন। তা যাই হোক, আমি বলতে চাই যে এই দুর্নীতি এবং সন্ত্রাস চাঁদাবাজদেরকে যারা ক্ষমতায় আসে তারা শেল্টার দিয়ে পর্যন্ত নিয়ে আসতেছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই এবং আমরা যারা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছি, আমরা সবাই আলহামদুলিল্লাহ দুর্নীতি মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত। আমি এখন এই 1 বছরে তো কোনো সরকার নেই, পলিটিক্যাল সরকার নেই, এদেরকে শেল্টার কারা দিচ্ছে বলে আপনার মনে হয়? আপনি কেমন দেখেন মাঠের পরিস্থিতি? আসলে এই 5ই আগস্টের পরে তো কোন নির্বাচিত সরকার আপনার আসে নাই, আসছে 5ই আগস্টের সরকারটা মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছেন, যার কারণে প্রশাসনও প্রথম থেকে অনেক দুর্বল ছিলেন। আপনারা জানেন যে প্রশাসন থেকে আমরা যে সঠিক সহায়তা পাই নাই, বিশেষ করে আমরা কোনো অভিযোগ নিয়ে থানাতে গেলে তারা বলছেন যে আমরা যাইতে পারবো না, আমাদের নিরাপত্তা নাই। এভাবে আসলে প্রায় 6 মাস 7 মাস এভাবেই কাটছে। এখন একটু প্রশাসন একটু সচেতন হয়েছে, কিন্তু সেই যে নির্মূল করার মতন যে পরিস্থিতি সেই জায়গাটা এখন প্রশাসন লেভেলে আসে নাই, যার কারণে এই 1 বছরে আমার মনে হয় যে তারা কোনো উন্নয়ন করতে পারে না এই সন্ত্রাস চাঁদাবাজ, এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কোনো নামে চালিয়ে যাচ্ছে। হয়তো যে শক্তিশালী যে দল আছে, যেখানে যে দল, সেই দলের নামে তারা চাঁদাবাজি। মানে বিএনপি জামাতের কথা বলছেন আপনি, মানে সরাসরি যদি বলতে চান? আমি কোনো দলকে ইঙ্গিত করে বলতে চাই না, আমি বলতে চাই যে হলো যেখানে যে সুযোগ পাচ্ছে ঠিক সেই সুযোগে তারা চিংড়ি ইস্যু। আসলে আমাদের সাতক্ষীরা থেকে সাদা সোনা বলা হয় চিংড়িকে। এই সাদা সোনা বা এই চিংড়ি চাষের জন্য আমাদের সাতক্ষীরার উন্নয়ন এবং সাতক্ষীরা ডেভেলপ হয়। এই চিংড়ি চাষটা আসলে আমাদের মূলত কয়েকটা জায়গায় আমরা বাধাগ্রস্ত হই। যেমন আমাদের ভাইরাস, এই ভাইরাস যেহেতু সমস্যাটা আসলে এটা আমাদের চেষ্টা করা যে আমাদের বিশেষজ্ঞ নিয়ে এসে ভাইরাসটা কিভাবে নির্মূল করা যায়, এটা আমাদের চেষ্টা করা। আর যেটা আমাদের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের আসলে এই দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের চাষিরা অনেকে এই অসাধু উপায় ব্যবহার করে, যেমন পুষ থেকে শুরু করে অনেক কিছু ব্যবহার করার কারণে আপনার বিদেশিরা আমাদের এই যে রপ্তানি আমরা করতাম সেটাকে অনেক সময় বন্ধ করে দেয়, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। সেজন্য আমাদের চাষিদেরকে সচেতন করা, বিশেষ করে আমরা নেতারা, আমরা যারা দায়িত্বে থাকি, তারা যদি আমরা দুর্নীতিমুক্ত হই এবং আমরা যদি এটাকে সচেতন করি, তাহলে আমাদের চাষিরা সচেতন হবে এবং আমরা যদি চিংড়িকে রপ্তানি করতে পারি বিদেশে, তাহলে আমাদের এই যে আপনার ন্যায্য যে মূল্য, যেটা আমরা পাচ্ছি না, এই ন্যায্য মূল্য আমরা ইনশাল্লাহ পাবো। আর বিশেষ করে এই ভাইরাসের জন্য আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কিভাবে এটাকে নির্মূল করা যায় সেভাবে আমরা কাজ করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু জামাতের নেতা এবং ইসলামী আন্দোলনের নেতার কাছে আসতে চাই যে পিআর এবং মানে পিআরের বিষয়ে জনাব হাবিব সাহেব বললেন যে তিনি এটি নেগেটিভ অর্থে বললেন বা চান না, তিনি বললেন জামাত তো পিআরের জন্য আন্দোলন করছে, আসলে জনগণ কি পিআর চাচ্ছে নাকি চাচ্ছে না, আপনাদের কি মনে হয়? এটা জাতীয় ইস্যু এবং জাতীয় বিষয়, আমরা সাতক্ষীরা নিয়ে কথা বলছি, তবে আমাদের একটা ব্যক্তিগত কনসেপশন থাকতে পারে। পিআর নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, দেশের জ্ঞানী গুণীরা বলছেন, পলিটিশিয়ানরা বলছেন পিআর হলো পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেটিভ, যেটা হয় বলে সেইটা। আমাদের দেশে যারা আমরা অতীতে ভোট করেছি প্রতীক নিয়ে, দল নিয়ে একটা সিস্টেম চালু হচ্ছে মানে কয়েক বছর থেকে, কিন্তু বিশ্বের ভিতরে প্রায় 51টি কিংবা তার বেশি রাষ্ট্রে পিআর সিস্টেমে এই পদ্ধতিটা আছে। এটা হলো পিআর পদ্ধতিটা হলো প্রতিটি দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। যদি আমরা গণতন্ত্রই যদি চাই, ডেমোক্রেসি যদি চাই, তাহলে পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য বাস্তব বলে আমি মনে করি। কারণ এই পদ্ধতি হলে ছোটখাটো দল যারা আছে তারা ব্যক্তিগত ভোট করলে, দলীয় ভোট করলে পাশ করতে নাও পারে, কিন্তু পিআর পদ্ধতিতে গেলে যদি দলীয়ভাবে ভোট করে, সারা দেশ করে যদি একটা কর্মসংখ্যক ভোট পায়, একটা সিট তারা পাবে। তাদের জন্য অনেক কামনার বিষয়। সংক্ষেপে যদি পিআর এর বিষয়ে আপনারা আমরা চেয়েছি। আর দ্বিতীয় একটু করে কথা বলছি যে আমাদের প্রিয় হাবিব ভাই বললেন
যে আমাদের এই যে গণভোট সম্পর্কে, যদিও প্রশ্ন ওই ভাইটা আমার কাছে করতে চেয়েছিল, গণভোট এবং আমাদের নির্বাচন, এই বর্তমান যে নির্বাচন একই সঙ্গে আমাদের বিএনপি দাবি করছেন। আমরা বলছি গণভোটটা আগে হওয়া দরকার, এটাও একটা জাতীয় ইস্যু। কিন্তু আমরা যে 5ই আগস্টের যে আমরা একটা ম্যান্ডেট পেলাম, নতুন করে স্বাধীন হলাম, এটা বিপ্লবের মাধ্যমে হয়েছি, এটা ভোটের মাধ্যমে হয়নি। এই বিপ্লবটাকে যদি জনগণ অ্যাকসেপ্ট না করে, পরবর্তী সকল কার্যক্রম সাংবিধানিকভাবে কিছুটা প্রশ্নবোধক হয়ে যেতে পারে। এই জন্য আগে যদি গণভোট হয়, তাহলে বিপ্লব যদি আমরা ম্যান্ডেট দিয়ে দেই, তাহলে কিন্তু পরবর্তী যাই আমরা করি না কেন কোনো সমস্যা সামনে আসতে পারে না। এই জন্য আমরা গণভোটটা আগে চাইছেন। আমি আসবো আপনার কাছে, যদি আপনি সংক্ষেপে একটু অ্যাড্রেস করেন এই দুটি বিষয়। জি, আসলে আমরা আমাদের বাংলাদেশে যেভাবে বর্তমান যে প্রথা চালু আছে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার, সেটা হলো আমাদের একটি দল 35% বা 40% ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, বাকি 60% মানুষ কিন্তু বাইরে থাকে। তো এই 40% ভোট নিয়ে একটি দল ক্ষমতায় গিয়ে বাকি 60%কে এমনভাবে নিষ্পেষিত করে যে তারা যেন বাংলাদেশের নাগরিকই না। আমরা দেখে আসছি বিগত 17 বছর যে তা এই জন্য পিআর সিস্টেম চালু হইলে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আপনার আনুপাতিক হারের যে ভোট, এটা তাহলে প্রত্যেকের ভোটের অধিকার সবাই ফিরে পাবে। মানে আমি যে একটা ভোট দিলাম, সাধারণ জনতা একজন ভোট দিল, একজন দর্শক ভোট দিল, কিন্তু একটা দল যদি ক্ষমতা না দিতে পারে, ভোটের কোনো মূল্যায়ন হচ্ছে না। যখন পিআর হবে তখন এই সবার ভোটের মূল্যায়ন হবে। আপনি একটা ভোট দিচ্ছেন, একটা পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকটা দল ক্ষমতায় যাবে। আর একটা বিষয় হলো, আমরা যে 5ই আগস্টের পরে আমরা সব দলই বলছি যে আমরা সকলকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে চাই। তাই এই রাষ্ট্র ক্ষমতা সকলকে নিয়ে গঠন করার সর্বোচ্চ সুন্দর পদ্ধতি হলো পিআর। এর বাইরে কোনো পদ্ধতি আমার জানা নাই যে রাষ্ট্র ক্ষমতা সবাই একসাথে থাকার ব্যাপারে। আমি আসবো আপনার কাছে, আসবো, আমি এনসিপি নেতার কাছে একটু আসতে চাই। আরেকটি বিষয় আমি একটু আসবো, আমরা একটু আলোচনাটা শেষ করি, আমি আবারও আপনাকে সুযোগ দেব। পিআর এবং গণভোটের ইস্যুতে আপনাদের অবস্থানটা বিএনপি তরফ থেকে কথা এসেছে, জামাত এবং ইসলামী আন্দোলন তাদের কথা বলে। জাতীয় নাগরিক পার্টি মনে করে যে গণভোট অবশ্যই আগে হতে হবে জাতীয় নির্বাচনের আগে, যেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দও একই মত পোষণ করেছে। এবং সেটা না হলে পরে মনে হয় যে জুলাই সনদের যে এটা আইনে ভিত্তি পাবে না, যার কারণে জাতীয় নাগরিক পার্টি এটাই মনে করে। এটার পক্ষে আছে। আমি একটু আরো একটা বিষয়, আমি একটু সংক্ষেপে আসবো আপনার কাছে। একই রকম যেহেতু গণভোট নিয়ে একটু বলতে চাই, আপনি 30 সেকেন্ডে বলে ফেলেন। 30 সেকেন্ড। জি, আসবো 30 সেকেন্ড। আসলে আমরা যে এই বর্তমান স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, এর কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো আমাদের যে জুলাই যোদ্ধারা। তো এই জুলাই সনদ আমরা স্বীকৃতি না দিয়ে আমরা কেন নির্বাচনে যাব? আমরা আগে গণভোট চাই, তারপরে নির্বাচন চাই। জি, জনাব হাবিব, এই 3 জন প্রতিনিধি গণভোটের পক্ষে, বিএনপি কেন গণভোটের বিপক্ষে, আপনি যদি বলেন। আমি যে কথাটা একটু আগে বলেছি, 90-এর এরশাদ পতনের পরে একই রকম পরিস্থিতি ছিল, ফ্যাসিস্ট, তখন জামাতও ছিল। আজকে এনসিপি বলেছে কিন্তু পিআর নির্বাচন হবে উচ্চ আদালতের জন্য। বাংলাদেশের এখানে কোন মানুষ জানে পিআর মানে কি? কেউ বলে হাতুড়ি দেখান তো, কেউ পিআর বোঝে কিনা? এখন এইটা তাহলে এটা করা মানে নির্বাচন পিছানো, এটা করা মানে গণতন্ত্রকে হুমকির মধ্যে ফেলা, এটা করা মানে এটা দেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রিয় সাংবাদিক বন্ধু এবং দর্শক শ্রোতা, আমরা 90-এর সাথে পতন করেছিলাম। কেউ বলেছিল স্বাধীনতা হয়েছে এবার, সেটা তো বলা ঠিক না। আমি তো ওই বিপ্লব না হলে তো আমি পালাতাম না। 90-কে এরশাদ পালায়নি, তাহলে কি সেটা চেয়েছিল? 2 নেত্রী বসে আবার ঠিক করেছিল। আজকেও তাই হওয়া উচিত ছিল, কিন্তু কেন? আমার নজরুল ভাই তো নমিনেশন পেয়েছেন আরো 4 মাস আগে, তার মার্কা চলছে, ভোট চলছে, আবার বলছে কখনো পিআর, আবার কখনো বলছে গণভোট। এটা তো ঠিক হয়নি। আমাদের তো নমিনেশন দিল কিছুদিন আগে, তাহলে আমরা কি বুঝবো? অর্থাৎ দেশবাসীকে মানে অন্ধকারে রেখে এইগুলো কোনো কিছু লাভ হয় না। অবশ্যই পিআর হবে, পিআরটা হবে উচ্চ আদালতের জন্য, এনসিপি এবং আমরাও বলি উচ্চ আদালত। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি একটু যে পিআর এর ইস্যুতে একটু প্রশ্ন এসেছে, আপনি যদি একটু দেয়, আমি আপনার কাছে আসবো। যে আপনারা পিআর এর দাবিও করছেন, আবার একই সাথে গণসংযোগও করছেন, সেই বিষয়ে আপনাদের বক্তব্য কি? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার হাবিব ভাই বলেছেন
যে উনি একটা ম্যান্ডেট নিয়েছেন এই জনগণের কাছ থেকে। যে আমি জনগণের কাছে আছি। আসবো, পিয়ার মানে কি, আমি তাদেরকেও জিজ্ঞেস করবো। উনি বলেছেন যে আমরা পিয়ার মানিকে বুঝি, জনগণকে বোঝে। অনেকে বলছেন না, বুঝি না। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। আমাদের দেশটার লোকজনকে আমরা আজকে বোকা বানিয়ে রাখবো, দুর্বল করে রাখবো? এদিকে আমরা কি তাদেরকে নতুন নতুন পদ্ধতি বিশ্বে এগিয়ে চলছে, সেটা তাদেরকে জানাবো না, বুঝাবো না? পিয়ার হলো এমন একটি পদ্ধতি। আমরা যে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, আমরা যে দলীয় ক্যাডার মুক্ত বাংলাদেশ চাই, একমাত্র পিয়ার পদ্ধতি তার সমাধান। যদি ব্যক্তি নির্বাচন হয়, ব্যক্তি সন্ত্রাস দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে ভোট কেন্দ্র দখল করে তারা ভোট করে, এটা মধ্যে আমরা দেখেছি। একমাত্র পেয়ার পদ্ধতি এর সমাধান। যদি আমরা পেয়ারের মাধ্যমে চলে যাই, তাহলে সন্ত্রাস থাকবে না, ভোটে দখলদারিত্ব থাকবে না, ভোটে কোনো মানুষের টাকা পয়সা লেনদেনের প্রয়োজন থাকবে না, প্রশ্ন থাকবে না। সুস্থ এবং সুন্দর একটা ভোট এখানে হবে বলে আমরা বিশ্বাস করি। অতএব এই পেয়ার পদ্ধতি জনগণকে সচেতন করানো দরকার, বলা দরকার, জনগণকে অন্ধ করে রাখা ঠিক না, বোঝানো দরকার, বুঝে আমার এদিকে এগিয়ে যাওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রশ্ন, একটা প্রশ্ন নিব, আমাদের আলোক স্বল্পতা আছে, যে কোনো একজন। জি, বিএনপি, জামাত ইসলাম সবাই আছে। আমার ইচ্ছা হলো উনি যেহেতু একটা বিশেষ দলের একজন দায়িত্বে আছে, উনি প্রতিনিধি হিসেবে এখানে আইছে। আমার প্রশ্ন হলো সবাই তাকায় আছে, নো হাঙ্কি পাঙ্কি ওনাদের যে বলেছে জেনারেল সেক্রেটারি, এটার মানে কি আমরা একটু জানতে চাচ্ছি। নো হাঙ্কি পাঙ্কি, নো হাঙ্কি পাঙ্কি এর মানে কি? আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই যে এখানে যিনি মাইক্রোফোন হাতে দাঁড়িয়েছিলেন প্রথমবার, ভাই শেষ প্রশ্ন, আমাদের হাতে একেবারে সময় নেই। 2001 থেকে 2006 টিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ক্রমাগত 5 বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়। তাইলে কি বিএনপি হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছে কি আবারও দুর্নীতি করার জন্য? এই প্রশ্নটা। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে দুটি প্রশ্ন পেয়েছি, এই দুটি প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। প্রথমে জামাতের যিনি নেতা, উনি বলছিলেন একজন দর্শক যে পিয়ার হলে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের কি হবে, সেটি নিয়ে একটু আসতে চাই। ধন্যবাদ। জাতীয় নেতৃবৃন্দ দেশে বিদেশের পিয়ার পদ্ধতি যেভাবে চালু আছে সেটাকে মডিফাই করে, সংস্কার করে এদেশে চালু করতে চায়। যদি পিয়ার পদ্ধতি সকলে আমরা ম্যান্ডেট দেই, বর্তমান গভর্নমেন্ট যদি মেনে নেয়, অবশ্যই যারা স্বতন্ত্র চায় তাদের একটা ব্যবস্থা হবে এবং তাদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই যদি সেটা নীতিমালার আলোকেই ঠিক করতে হবে, আমি আশা করি। অবশ্যই তাদের অধিকারটা ক্ষুণ্ণ না হয় সে চিন্তা সরকারও করবে এবং দলগুলো করবে, আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ। আমি শেষ করবো, ওনাকে যদি একটু দেই, এনসিপির নেতা, একেবারে 20 সেকেন্ডে আপনার সমাপনী, আপনার যদি কিছু বলার থাকে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আছে, আপনার কাছে আসবো, আপনার প্রশ্নটি নিয়ে আসবো। জি, আমার বলার হচ্ছে, আমরা জাতীয় নাগরিক পার্টি উচ্চকক্ষ, যেটা আমার বড় ভাই বললেন, আমরা পেয়ার চাই উচ্চকক্ষে। দ্বিতীয় হচ্ছে যে আমরা নির্বাচনের আগেই, জাতীয় নির্বাচনের আগেই কিন্তু আমরা গণভোটটা আমরা চাই, এটা আমাদের দাবি। এবং আমার মনে হয় দাবির সাথে অপমর জনগণ এবং সাধারণ মানুষ যারা জুলাই 24-এ যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারবর্গ সবাই একমত পোষণ করবেন আমার ধারণা। যে আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন, আমার মনে হয় আজকে আর কাউকে আমরা সুযোগ দিতে পারছি না। একজন দর্শক প্রশ্ন করেছেন যে 5 বছর বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিএনপির শাসন আমলে, এখন তারা যত দ্রুত সম্ভব ভোট চায় কি আবারও সে দুর্নীতিতে ফেরত যাবার জন্য কিনা? অবশ্যই যে কথাটা প্রশ্ন করেছেন, তখন এমন কিছু সাইবার ক্রাইম হতো, তখন তো জোট আমাদের সাথেই ছিলেন। একটা দুর্নীতির কথা যদি বলি, বেগম খালেদা জিয়ার ক্ষমতার স্বচ্ছতা এখনো দেশবাসী জানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই সুটকেস, ভাঙা সুটকেস ছাড়া 1 ছোটাক জমি নেই। 15 বছর শেখ হাসিনা একেবার চেন দিয়ে খুঁজেছে, নিক্তি দিয়ে খুঁজেছে, সারাশি দিয়ে খুঁজেছে, খালেদা জিয়ার পায়নি। তাই কুয়েতের 2,15,00,000 টাকা, যেটা হয়েছে 8 কোটি, তাই সাজা। তারেক রহমানের বিরুদ্ধে কোনো 15 বছর পায়নি, তার বন্ধু নাকি তার কাছে পেয়েছে, সেটা সে টাকা নিয়েছে। এটাই প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে, এটা পৃথিবীর ইতিহাস। যে আপনি বলছিলেন যে টেক্সটাইল মিল বাংলাদেশের বৈদেশিক মধ্যে উদ্যান কিছু হয়, সেটা হলো আন্তর্জাতিকভাবে আজকে যে গার্মেন্টস, সেটা জিয়াউর রহমান করে গেছিলেন। আজকে যে খাল খনন জিয়াউর রহমান করেছিলেন, আজকে ধান চাষ জিয়াউর রহমান করেছিলেন, আজকে পল্লী বিদ্যুৎ জিয়াউর রহমান সৃষ্টি করে গেছিলেন। আমেরিকা থেকে পল্লী বিদ্যুৎ এনে মাত্র এই সাতক্ষীরায় মাত্র 32 বা 33 টিপ করে চলতো, কোনো থানা চলতো না। এই জিয়াউর রহমান সৃষ্টি না হলে
আজকে ধান 4 গুণ ফলন হতো না। জিয়াউর রহমান না হলে এই আজকে বাংলাদেশের যেটা আপনারা জানেন যে গার্মেন্টস, আজকে মহিলা মন্ত্রণালয় করে এই গার্মেন্টস করে বৈদেশিক অর্জন করেছেন। তিনি চাইছিলেন সুতা এদেশে উৎপাদন হবে। 10টা জেলায় জিয়াউর রহমান টেক্সটাইল মিল করেছিলেন, কিন্তু সুতোর পায়নি, তোলা পায়নি বলে আজকে সেই গার্মেন্টস দিয়ে বৈদেশিক অর্জন করা হয়। জিয়াউর রহমানের আরেকটি কথা বলি, তিনি কি করেছিলেন, তিনি সৌদি আরবের আরাফাত ময়দানে নিম গাছ লাগিয়ে বাদশার কাছ থেকে এনে তিনি কুয়েতে লোক পাঠিয়েছিলেন। আজকে পৃথিবীব্যাপী লোক পাঠানোর কাজটাই করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জন্য বাংলাদেশ আজকে রেমিটেন্সে এগিয়ে গিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি যে জামাতের নেতার কাছে আসতে চাই, যে উনি বলছিলেন যে আমরা শুনবো, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আমাদের একটা অনুষ্ঠান একেবারে শেষ। 4 দলীয় জোটের সম্পৃক্ততার ব্যাপারটি কিন্তু জনাব হাবিব তুলে নিয়ে এসেছেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। আমরা কথা বলতে দেই, কথা বলতে দেই। ধন্যবাদ। খুব দুর্নীতি, 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 সারা বাংলাদেশ দুর্নীতি নিমজ্জিত। স্বাধীনতার পর থেকে এবং শুধুই দুর্নীতি। আপনারা সকলেই জানেন, জোটের আমলে আমরা 100 ক্ষমতায় ছিলাম, ভাই বলেছেন। আমাদের জামাতের 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মজিবুর রহমান নিজামী। রয়টার, বিবিসি, আল জাজিরা প্রত্যেকে সারা বিশ্বব্যাপী প্রমাণ করেছে এই 2 জন এমপির 2 টাকার দুর্নীতি হয় নাই। আজ জামাত ক্ষমতা যদি যায়, দুর্নীতির কোনো প্রশ্নই থাকবে না। ইসলামের স্টেট কায়েম যদি হয়, দুর্নীতির প্রশ্নই থাকবে না। বিশেষ একটা কথা আমি বলবো, অনেকে বলেছেন, নাম ধরে বলতে চাই না, আমাদের দেশের কিছু জাতীয় নেতা আছে, এরা আমরা স্বীকার করি। মাওলানা ভাসানী জাতীয় নেতা, শেখ মুজিব জাতীয় নেতা, জিয়াউর রহমান জাতীয় নেতা। তাদের দোহাই দিয়ে যারা অধস্থানটা যা করে যাচ্ছে বাংলাদেশে, তার কোনো কল্পনাই করা যায় না। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। হ্যাঁ, অনেকে দুর্নীতি মুক্ত আছেন, কিন্তু অধস্থান যারা আমরা আছি, তারা কিন্তু তাদের সেই কথাকে রক্ষা করতে আমরা পারিনি। আমরা দেশটাকে তলাবিহীন ঝুড়ির দিকে আমরা নিয়ে গেছি, যাচ্ছি, এখনো যাচ্ছি। এই 15 বছরের মধ্যে হাজার হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়া বাড়ানো হয়েছে। লক্ষ কোটি টাকা খরচ করে একটা মানে বিদেশে আরো 25টা, 30টা, 13টা পর্যন্ত বাড়ি বানানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, জানতে পেরেছি। কারা করেছে দুর্নীতি? কারা? ওইসব বড় বড় নেতাদের পোষ্যপুত্র সন্তান, তাদের দ্বারা এই কাজগুলো সংগঠিত হয়েছে। কাদের টাকাগুলো? এটা আমাদেরই টাকা, এই জনগণের টাকা। আজ 5 আগস্টের পরে বস্তা টাকা বেরিয়েছিল মন্ত্রীদের কাছ থেকে। ওই টাকা যদি দুর্নীতি মুক্ত যদি আমরা থাকতে পারতাম, আজ সাতক্ষীরার কথা বলছি, আমরা সাতক্ষীরাকে আমরা সোনাতে মুড়ি দিতে পারতাম আল্লাহর রহমতে। আমরা আশা করি যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, ইসলাম যদি কোরআনের আইন চালু করতে পারে অন্যান্য ভাইদের সঙ্গে মিশে, তাহলে কোনো প্রশ্ন দুর্নীতির আসবে না। এই দেশটাকে আমরা সোনার মুড়ি দিয়ে তৈরি করতে পারবো, আশা করছি। আমরা সকলকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে এতক্ষণ ধরে কথা বলছিলাম সাতক্ষীরার নিয়ে এবং সাতক্ষীরার নির্বাচনী পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একই সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরও প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। আমাদের সময় স্বল্পতা ছিল, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। শেষ হচ্ছে আজকের সাতক্ষীরা থেকে 26 নির্বাচন। দেখা হবে নতুন কোনো জেলায়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।